দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে চারপুথির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা তোমার চোখে এস এম সুলতান 2026। প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক আলী বাবা এবং 40 চোর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজিত নাটক বিরসা মুন্ডা। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফর্ম থেকে ভাবনায় স্থাপত্য ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। বিয়ে করব কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফ না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে রাত 9টা 40 মিনিটে থাকছে ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরের আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ এর ছায়া অবলম্বনে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। মহাজীবন ভাত কাপড়ে সাজো জীবন জুড়ে এমনই গান গাওয়া। দেখবেন শীঘ্রই এনটিভিতে। তো কবির চাওয়া আমাদের চাওয়া। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নির্মাতা নাজনীন হাসান খান। শুভ সকাল। শুভ সকাল। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর একজন মেয়ে নির্মাতা, তার সাথে কথা বলতে আমার আসলে ভীষণ ভালো লাগবে। আপনি আসলে অনেকগুলো বছর ধরে কাজ করছেন, 2010 সাল থেকে কাজ করছেন, এবং এর মধ্যে সিরিয়াল মানে ধারাবাহিক নাটকে আপনার কাজ আছে, আবার সিঙ্গেল নাটকে কাজ আছে, শর্ট ফিল্ম করেছেন, এর মধ্যে বেশ অনেকগুলো কাজ আছে, পাশাপাশি বেশ কিছু রিকগনিশন বা আমি যেটা বলবো অ্যাওয়ার্ড সেগুলো রয়েছে। বেশ কিছু জায়গাতে আপনি জাজ হিসেবে কাজ করছেন। তো ডেফিনেটলি আপনার ক্যারিয়ারটা আসলে বিভিন্ন সাইড থেকে গ্রো আপ করেছে। এখন এই সময় আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের জন্য। সো আমি তোমাকে তুমি করে বললাম কারণ তুমি আমার অনেক ছোট। এই জন্য আসলে কি এই মুহূর্তে আমি ব্যস্ততা আমার ছোট বাচ্চাটাকে নিয়ে। আচ্ছা। তো গতকালকে আমি একটা কাজ শেষ করেছি, তো আপাতত এখন একটু বিরতি নিচ্ছি, নিয়ে আমি দেন আবার নেক্সট মান্থ থেকে আবার
দুটো স্ক্রিপ্ট আছে আমার কাছে, হ্যাঁ। ও সিঙ্গেল নাটকের, তো ওটা নিয়ে কাজ করব। খুব সম্প্রতি আপনি একটি শর্ট ফিল্মের কাজ করলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা ফেস্টিভ্যালের জন্য নির্মাণ ফেস্টিভ্যালের করেছেন, জন্য, সেটা হ্যাঁ। সম্পর্কে একটু জানবো। ওইটা সত্যি খুবই একটা হৃদয় বিদারক একটা, যেটা হচ্ছে গিয়ে কাফনের কাপড় নিয়ে। ওহো, ওটা আসলে বলে দিলে তো, স্ক্রিনে বলে দিলে তার আমার ওটাই হবে না, যার জন্য আমি জাস্ট এটুকুই বললাম যে কাফনের কাপড় টাপড় যারা এই সরঞ্জামাদিগুলো বিক্রি করেন, সো ওই লোকটার উপর বেস করি আর কি আমার এই শর্ট ফিল্মটা। আচ্ছা, এই ভাবনাটা কিভাবে আসলো? আমার কাছে আমি আসলে চাচ্ছিলাম কি যে এমন একটা কিছু বানাবো যেটার মধ্যে কিছু থাকবে, থিম থাকবে, একটা মেসেজ থাকবে। আমার প্রতিটা নাটক এবং বিগত যা আমি করেছি সবগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু থিম থাকে, মানে মেসেজ থাকে। আমি মানে দর্শককে কিছু দেওয়ার চেষ্টা করি যেটা, এবং আমার সেই কাজের মধ্যে ওইটা মাথায় রেখেই আমি চিন্তা করেছি যে জন্ম যখন হয় মৃত্যুও হয়, সো মরতে তো একদিন হবেই, কেন না নয়। এই যে স্ক্রিপ্টটা আমার কাছে এসছে ভালোই লাগলো আমার কাছে, তো আচ্ছা, আমি সেটা নিয়ে কাজ সেটা করলাম। নিয়ে কাজ করলাম। সেটা নিশ্চয় রিলিজ হবার পর সেটা নিয়ে আরো বিস্তারিত জানা যাবে। এবার একটু জানতে চাইবো, নির্মাতা হিসেবে নিজেকে তৈরি করা, নির্মাতা হিসেবে নিজেকে দেখতে চাওয়া, এই ব্যাপারটা আসলে কিভাবে ঘটলো? এটা যদি বলতে চাই তাহলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। আজ থেকে অনেক বছর আগে আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার, শ্রদ্ধেয়, তাকে আমি খুবই মানে উনি আমার বাবা স্নেহতুল্য, সো তার নামটা আমি নিব, কারণ আমার খুব মানে তার কাছাকাছি যাওয়ার খুব সৌভাগ্য হয়েছিল, যেটা সহজে কারো হয় না। আচ্ছা, এবং একটা সময় আমি ওনার যত ঘরোয়া পার্টি হতো, যা কিছু হতো, আমরা সব সময় থাকতাম, একটা আড্ডার মতো পরিবেশ তৈরি হতো। সো স্যারের কাছাকাছি গিয়ে আমি যা দেখেছি, যা তার কাছ থেকে শিখতে পেরেছি, যদিও স্যারের মতো কখনোই হবে না, কিন্তু হাতে খড়িটা একটা তার জীবন কাছ থেকে। আদর্শ বলতে তো বিষয় হ্যাঁ, থাকে, তাই উনি না? আমার আদর্শ আমি বলবো। হ্যাঁ। ওখান থেকে অনুপ্রেরণাটা আমার এসছে যে হ্যাঁ আমিও একটা কিছু করবো, স্যার যেরকম করে করছেন। আচ্ছা, তো আমিও ভাবলাম যে না, কেন নয়। স্যার যেভাবে কাজ করেন, স্যার যখন কাজ করেন মন্ত্রমুগ্ধের মতো কাজ করেন, সে ভুলেই যায় যে তার সামনে কে আছে, তার বউ নাকি তার বাচ্চা, না তার আর কেউ, হ্যাঁ। এসব তার কাছে কোনো ম্যাটার করে না, সে শুধু কাজটাকে ফোকাস করে। এবং আচ্ছা, আপনি কি ছোটবেলায় নির্মাতাই হতে চেয়েছিলেন নাকি অন্য কিছু হতে চেয়েছিলেন? না, আমি আসলে ছোটবেলায় নির্মাতা হতে চাইনি। আমার হাতে খড়ি ছিল, আমার 5 বছর বয়স থেকে আমি গান করতাম। আচ্ছা, সো আমি বাফাতে নজরুল সঙ্গীতের উপরে সার্টিফিকেটধারী একজন গায়িকা, সো ওটা হতে চেয়েছিলাম, কিন্তু একটা সময় অনেক স্টেজ পারফর্ম করতাম, সেটা হচ্ছে আমার বিয়ের আগে। আচ্ছা, তো বিয়ের পরে সেটার বদলে গেল, আর হলো না, থেমে গেল। বিয়ের পরে আর গানটা কন্টিনিউ গাওয়া করতে হলো না পারিনি। কেন? না, আর হয় না, আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তারপরে কিছুটা বিরতি হয়, নতুন একটা পরিবেশ, নিজেকে খাপ খাওয়াতে হয়, সবকিছু মিলিয়ে তারপরে মানে বেবি হয়ে যাওয়া, সংসারের উপর একটা অনেক দায়িত্ব দায়িত্ব চলে আসা, এই সব কিছু মিলিয়ে না আমার আর তখন গানটা কন্টিনিউ করা হয়নি। তবে আমি যেটুকুন করেছি যে সঞ্জীবদার কাছে শিখেছি আমি, বাহ, উনি মারা গেছেন আল্লাহ। তারপরে আমি এরকম অনেক বড় বড়, যেমন আমার প্রথম হাতেখড়ি ছিল হচ্ছে গিয়ে আমাদের একটা তখন পাড়াতে একটা সংগঠন ছিল, আগে যেমন ছোট ছোট পাড়াতে সংগঠন থাকতো, তো হ্যাঁ অনেক সংগঠন ছিল। সো আমি তখন ঝিনুক শিশু কিশোর সংগঠনের একজন গায়িকা ছিলাম, মানে শিশু কিশোর হিসেবে তখন। তো ওইখান থেকে আমার জার্নিটা শুরু, মানে সংস্কৃতি জগতে জার্নিটা শুরু। আচ্ছা, এবং মধুদার কাছে আমার গান শেখা। বাহ, উনি, আমি জানি না উনি এখনো বেঁচে আছেন কিনা, আমি জানি না, হয়তো বা আমি আল্লাহর কাছে প্রে করবো যেন বেঁচে থাকেন। গায়িকা থেকে নির্মাতা। এটা ব্যাপারটা নির্মাতাটা খুবই অদ্ভুত। একটু অদ্ভুত। হ্যাঁ, এই নির্মাতাটা হয়েছে আমি হুমায়ুন আহমেদ স্যারকে দেখেই, হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম। আপনি। তো স্যারকে দেখার পর থেকে আমরা যখন কোনো অনুষ্ঠানে মানে আড্ডাতে বসতাম, গান তো গাইতেই হতো। স্যার আবার বলতো যে একটু গান করো, যে যেরকম পারতো সে সেরকমই বলতো, মানে আর কি যে হয় না বাথরুম সিঙ্গার, আমরা ওইরকম ভাবে গান করতাম, মানে ঘরোয়া আয়োজনে গান করতাম। তো তখন স্যার আমাকে বললেন যে তুমি গান কেন করো না, গান তো খুব ভালো করতে পারো, তুমি গানটা করো। তখন আমি একটু হাসছিলাম, কিছু বলিনি, কারণ তখন আমার হাজবেন্ডের সঙ্গে ছিল, আমি কিছু বলতে পারি। ও কিন্তু কখনো না করেনি যে তুমি করো না, কিন্তু ও চাইও নি যে তুমি করো। তো দুটোই পাশাপাশি ছিল, যে আমি শুধু জাস্ট হাসলাম।
তখন আমি বললাম কি স্যার আমার তো এখন মন চাইছে যে আপনি যেরকম করে কাজগুলো করেন আমি এটাই কেন করি না? ক্যামেরার পেছনের কাজ। ক্যামেরার পেছনে কাজ, আমি ক্যামেরার পেছনে মানুষ হতে চাই এবং আপনার কখনো মতো হতে অভিনয় চাই। শিল্পী হতে চাননি? না, এটা আমার মধ্যে কখনোই আসেনি। যে সাধারণত তো মানে স্যারের কাছাকাছি থাকলে তো উনি যে কোনো একটা স্যার কিন্তু ক্যারেক্টার আমাকে বলেছিলেন, স্যার আমাকে বলেছিলেন যে তুমি আমার ছবিতে বা আমার নাটকের একটা ক্যারেক্টার করো, কিন্তু আমি বলছি, স্যার আমি না এই কাজটা করতে পারবো না, এটা আচ্ছা, আমাকে দিয়ে হবে না স্যার, আপনি আমাকে অন্য কিছু দেন, গান গাইতে বলেন বা আপনার পিছনে আমাকে বুম ধরে দাঁড়ায় থাকতে বলেন, আমি ওটাই করব, আমি আপনার সঙ্গে থেকে কাজ করতে চাই, কিন্তু আমার এইটা হবে না। আচ্ছা, বহুবার বলেছিলেন। 2010 আপনি প্রথম কাজ শুরু করলেন, কিভাবে করলেন? শুরুটা কিভাবে হলো নির্মাতা হিসেবে? শুরুটা হয়েছিল আমার লেখালেখি দিয়ে। তখন চ্যানেল আইতে ঈশিতা, রুমানা রশিদ ঈশিতা, ও হচ্ছে গিয়ে চ্যানেলেতে কাজ করতো, তো ও আমার একটা লেখা নিয়ে প্রথম ও কাজ করলো, সেটা হচ্ছে গিয়ে 2010-এর আরো ও আগে। লেখালেখিও করা হতো লেখালেখি আপনার করতাম তাহলে? আমি, হ্যাঁ। আচ্ছা, তো আমার স্ক্রিপ্টে ও আর কি একটা নাটক তৈরি করলো। তখন আমি চিন্তা করলাম যে ও যখন আমি তো হুমায়ুন স্যারের কাছে কিছুদিন শিখেছি এবং দেখেছি, আমি যদি আরেকটু যদি নিজেকে স্যারের সাথে থেকে বা অন্যান্য কোনো একাডেমিক কোনো কিছু করে আরেকটু যদি গ্রুম আপ করি হ্যাঁ নিজেকে। নিজেকে করি, তাহলে হয়তো আমিও পারবো, যেহেতু আমার কাজে ও করছে, তো ও তো একজন অভিনেত্রী, সো আমি কেন করি না? তো এই থেকে আর কি আমি মোটিভেশনটা কাজ করলো মোটিভেশনটা তখন। আমার ভিতরে কাজ করলো, তখন আমি আস্তে আস্তে তারপর কি একটু একটু ধরনের করে গল্প গেলাম। নিয়ে প্রথম কাজ করলেন আপনি? প্রথম যে কাজটা করলাম আমার আসলে মনে নাই, অনেক বছর আগের ঘটনা তো। মানে সেটা কি সিঙ্গেল তো নাটক ছিল? হ্যাঁ, সেটা সিঙ্গেল নাটক ছিল। তারপর ওইখান থেকে একটু একটু করে 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 মাঝখানে একটু বিরতি ছিল, আমার বেবি হলো আমার, তারপর আমি কিছুদিন গ্যাপ নিলাম। গ্যাপ নেওয়ার পরে তারপরে হলো গিয়ে একটা সময়ে চলে আসলো কোভিড। কোভিডের টাইমে তো একটা লম্বা বিরতি সবার জন্য চলে আসছে। তারপর থেকে কোভিডের পর থেকে আমি আবার নিজেকে চেষ্টা করলাম যে আমি এখন আবার কাজ করি, তখন আমি আবার লেখালেখি শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মানে নিজে নিজে লিখতাম, ওই আমার লেখা দিয়ে যে আমি কাজ করেছি তা কিন্তু কি না। ধরনের মানে গল্প লেখা হতো তখন? হ্যাঁ, গল্পই লিখতাম, কিন্তু গল্পগুলিকে আমি আবার স্ক্রিপ্ট করতে পারতাম না, ও আচ্ছা। তো ওইটার জন্য আবার আরেকজন লাগতো। কখনো কি বই লেখা হয়েছে? না, বই কখনো লেখা হয়নি। আচ্ছা, মানে নাটকের জন্য স্ক্রিপ্ট বা হ্যাঁ, নাটকের যে গল্প যে প্লট সেটা লেখা হয়েছে? সেটা লেখা হয়েছে, ওইটা আর কি আইডিয়া দিয়েছি আমি যে দেখো এরকম এরকম যদি করে হয় তাহলে কি হয় না, হ্যাঁ, ভালো হয় তো আচ্ছা। এরকম। তো এই আইডিয়াগুলো কিভাবে আসতো আপনার মধ্যে? সাধারণত জীবনের গল্প দিয়েই কিন্তু মানুষ হ্যাঁ নাটক হ্যাঁ, তৈরি আমার করে। বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড কাজ করে, ও আমাকে, আমি যখন কাজ করি না, ও আমাকে টুকি 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 করে অনেক কিছুই বলে, তখন আমি চিন্তা করি আচ্ছা এটাও তো একটা গল্প হতে পারে। আমি যখন রাস্তা দিয়ে যাই দেখি একজন লোক ভিক্ষুক মানে কেমন করে হেঁটে হেঁটে আসছে, আচ্ছা উনি যে হাঁটছে এটা তো একটা ক্যারেক্টার হতে পারে। তো আসলে কি আমাদের চারিপাশেই কিন্তু ক্যারেক্টারগুলো অনেক লুকিয়ে গল্প, থাকে, অনেক হ্যাঁ, গল্প। আমরা ইচ্ছে করলে এখান থেকেই নিতে পারি। প্রতিটা So, মানুষের তো আমি এক ওখান একটি থেকে পিক গল্প। করি, হ্যাঁ, আমি ওখান থেকে পিক করি। যেমন এই যে আমি আমার যে রিসেন্ট যে ছবিটার কথা বললাম আমি, বিদায় বেলাটা, এটাও তো কিন্তু ওই আমি যখন একটা জায়গায় গিয়েছিলাম যে ওখানে একজনের দাফন কাফনের ইয়া হচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আসলে সত্য, ওগুলো দেখেই সত্য কিন্তু আমি, ঘটনা হ্যাঁ, থেকেই সত্য ঘটনা অনুপ্রাণিত। অবলম্বনে কিন্তু এগুলো হয়। আসলে যে কাল্পনিক কিছু তা কিন্তু না, আমাদের জীবন কাহিনীগুলোই কিন্তু নাটক হিসেবে আমরা প্রতিটা মানুষের একটা করে ভেতরে থাকে না যে এই গল্পগুলোই কিন্তু তখন দেখানো হয়, আসলে কিন্তু কোনো কাল্পনিক কিছু না, মিলে যায়। কেন মিলে যায়? কারণ তোমার কাহিনী বা আমার কাহিনী বা আরেকজনের কাহিনী আমরা তো এভাবেই করি। ডিরেক্টরের সিটটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, লিডারশিপের একটা দখল লাগে, কমিউনিকেশন অনেক বেশি ভালো হতে হয়, পুরো একটা টিম ম্যানেজ করা সেই ক্ষমতা থাকতে হয়। একজন মেয়ের জন্য একটু কঠিন বলে কখনো কখনো কি মনে হয় কিনা? সত্যি কথা বলতে আমি বলি, আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে না মেয়েদের খুবই অবহেলিত। আমরা আমাদের ডিরেক্টর তো অল্প কয়জন, যেমন মেয়ে হিসেবে আমরা কয়জন আছি অল্প, তো আমাদের এখানে কাজ করতে খুব কম্পিটিশন, খুবই কম্পিটিশন। এখানে আমরা কাজ করতে গেলে আমাদের খুবই কষ্ট হয়, কারণ আমরা যে আউটডোরগুলিতে কাজ করি ওখানে কিন্তু কোনো ইয়া নাই, মানে আমরা যে বাইরে যাব বা একটা ছেলে যেখানে সেখানে যা কিছু করতে পারে, আমরা কিন্তু পারি না। সো আমাদের অনেক অনেক কষ্ট, অনেক ব্যারিয়ার থাকে বা বাউন্ডারিজ থাকে অনেক। এবং আমাদের ঘরেও আমরা যে বাইরে কাজ করলাম, বাইরে কাজ করে এসে কিন্তু আমাদের ঘরেকেও কাজ করতে হয়। ঘরে যেহেতু আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, ওদেরকেও দেখতে হয়। একটা পুরুষকে কিন্তু সেটা দেখতে হয় না। আর 9টা-5টার তো ডিউটি না, 9টা-5টা ডিউটি না। আমি গভীর রাত পর্যন্ত, আমার এমনও মনে আছে যে আমি অনেক রাত পর্যন্ত, আমি যে আউটডোরগুলিতে কাজ করতাম গভীর রাত পর্যন্ত কাজ করতাম এবং আমি বাসায় চলে আসতাম, আমি ওখানে স্টে করতাম না। এবং তারপরের দিন আমি এমনও হয়েছে 2 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি, এভাবে আমি কাজ করে আমি আর তারপরের দিন ভোরবেলা আবার রওনা দিয়েছি।
কারণ আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে, ওকে আমি না আসলে Take ও care হ্যাঁ করা। টেক কেয়ার করাটা যদিও হেল্পিং হ্যান্ড থাকে, তারপরেও তো ভাই বাচ্চাকে তো মা মাই তো মাই, আসলে। ওকে আমার সময় দিতে হয়। তারপরে হচ্ছে কি আমার হাজবেন্ডের একটাই কথা যে তুমি যা কিছুই করো সংসারটাকে ঠিক করে রেখে তারপর তুমি করো। ও কখনো বাধা দেয় না যে তুমি করো না। আজকে ওর অনুপ্রেরণাতে এই পর্যন্ত আসা, নইলে তো আমি করতে পারতাম না। এখনো যে আমি আসছি, ও কিন্তু বাসায় ও বলছে যে তাড়াতাড়ি চলে এসো, বাচ্চাটা take care বাচ্চাটা করা। টেক কেয়ার করার জন্য তুমি একটু তাড়াতাড়ি হ্যাঁ। এসো, তারপর আমি যাবো অফিসে। আচ্ছা ঠিক আছে। কত কত স্ট্রাগলের এগুলো- গল্প, এগুলোর মধ্যেই ভাই যেতে হবে, কিছু করার নাই, কাজ তো করতে হবে। কাজ করতে হবে। এমনি সামনের দিনগুলোতে নিয়ে যদিও আসলে- এটা আমার হবে, এটা আমার মানে যে- কাজের জায়গা। হ্যাঁ কাজের জায়গা, বা আগে তো হবি ছিল, এখন তো আমি এটাকে মানে আমার লাইফের ক্যারিয়ার একটা হিসেবে চিন্তা পার্ট, করছেন। এটা আমার একটা এই পার্ট। যে বারবার আসলে এক একটা করে বাধা পড়ছে, একটা করে বিরতি পড়ছে, আবার কামব্যাক করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হয় ভাই, এটা তো অনেক কঠিন। অনেক কষ্ট, অনেক কঠিন। তখন আমাকে হয়তো কোনো একটা তার একটা শিডিউল পেতে গেলে আমাকে কষ্ট করতে হয়, জিজ্ঞেস করতে হয় আচ্ছা আপনি লাস্ট কবে কাজ করেছেন। তাদেরকেও আমার তখন নিজের বলতে হয়। বায়োগ্রাফিটা আবার শুরু থেকে হ্যাঁ, বলতে হয়। শুরু থেকে বলতে হয়। তখন বলতে ও হ্যাঁ আচ্ছা 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 আপনি তো আমি জানি অনেক কাজ করেছেন, হ্যাঁ আমি তো আপনাকে চিনি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার মতো করে ডেট দেয়, আমার মতো করেও কিন্তু ডেট দেয় না। তো এইভাবেই আমাদেরকে কাজ করতে হয়। আচ্ছা, এখন কোনো কাজের প্ল্যানিং চলছে কিনা যেটা সামনে আসবে? হ্যাঁ আমার কাজের প্ল্যানিং চলছে, দুটো স্ক্রিপ্ট আমার হাতে এখন আছে। আমি তো গতকালকে শেষ করেছি একটা, এখন কিছুদিন আমি এই মাসের মাঝামাঝিতে হচ্ছে গিয়ে ওই কাজ দুটো নিয়ে বসবো। আর হচ্ছে গিয়ে শুটিং শুরু হবে শুটিং খুব শুরু দ্রুত। হ্যাঁ শেষ করব। কিন্তু এখন আবার আমাদের টিভি চ্যানেলগুলো নাটকগুলি যে আমরা বানাই সেগুলো তারা অনেক সময় তাদের মনোপুত হয় না, নিতে চায় না, কারণ আর্টিস্ট তাদের পছন্দ হয় না। ওরা হয়তো বলে দেয় যে তোমরা এই আর্টিস্টগুলো নিয়েও, ওদেরকে নিলে আমরা কাজটা ভালো মতো করতে পারবো। আচ্ছা, তো আমাদের এখানেও একটা বাইন্ডিংস আছে। অনেক বড় একটা চ্যালেঞ্জ এটাও। So, ওনাদের সাথে কথা বলে তারপর আমাদেরকে এগুলো Decision manage নিতে হয়। করতে হ্যাঁ এগুলো ইয়া করতে হয়। ওদের শিডিউল, ওদের কি বলে ফাঁকা জায়গা আছে কিনা, ওই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হয়। তো আর্টিস্টদের ডেট বুঝে আমাদের কাজ করতে লাগে, আমাদের ইয়া এত বুঝে এটা। চ্যালেঞ্জেস, এত কিছু, এত বাউন্ডারির পরেও বেশ কিছু পুরস্কার আপনার অর্জনে আছে বা ঝুলিতে আছে, একটু জানতে চাইবো ছোট্ট করে। এটাই তো আমার অ্যাচিভমেন্ট, এই যে আমি এত কষ্ট করেছি, যখন অনেক কষ্ট করা হয় তারপর যখন হাতে একটা পুরস্কার পাই তখন মনে হয় যে না হ্যাঁ আসলে এটাই তো আমার স্বীকৃতি, এই তো আমি পেয়েছি, এটাই শান্তি লাগে তখন। কিন্তু কিছু পাবো বা কিছু চাওয়া পাওয়া তার সেটার জন্য আশা কিন্তু না, কাজ করে না। ওইটা কাজ করি না, ওইটা রাখি না। এবং এখন তো অনেকেই পাচ্ছে এরকম অ্যাওয়ার্ড। হ্যাঁ, সো তার ভিড়ে আমি অ্যাওয়ার্ড নিয়েও বেশ কিছু বিতর্ক হ্যাঁ, এখন আছে, তার ভিড়ে নিজেকে সমালোচনা হারাতে আছে। চাই না। যদি কেউ আমাকে মনে করে যে হ্যাঁ এটার জন্য আমি ক্যাপাবল, দেন আমি তখন এটা নিব, আদারওয়াইজ আমি অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কঠিন কাজগুলো যেসব নারী খুব সহজে করে ফেলে তাদেরকে আমার কাছে ওয়ান্ডার ওম্যান মনে হয়। কোনো কাজই আপনিও- সহজ না, আবার কোনো কাজই আপনিও কঠিন আপনার না। কাজগুলো এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে থাকুন। অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ এনটিভি আমাকে এরকম একটা প্রোগ্রামে আনার জন্য। এবং আমার সামনে, আমি তো পিছনের মানুষ, সো আমার পিছনে যারা আছে তাদেরকে আমি অবশ্যই একটা ধন্যবাদ দিব। কারণ কি তারা যে কষ্ট করে এটা আমি জানি, আমি নিজেও করি, সেজন্য আমি তাদেরটা বুঝি। যদিও আমার অ্যাসিস্ট্যান্ট থাকে আমাকে হেল্প করে, কিন্তু তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে না, তারা অনেক কষ্ট করে, রোদের মধ্যে পুরো কাজ করে। তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানিয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।